मेरे अंगने में तुम्हारा क्या काम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है, जो है नाम वाला वही तो बदनाम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है। जिसकी बीपी झगड़ोटी, ओए 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 ओए, जिसकी बीपी झगड़ोटी उसका भी बड़ा नाम है। खाट में बिठा दो, खाट में बिठा दो, इन काम का क्या बात है, मेरे अंगने में तुम्हारा क्या काम है। হাই, আমি ইপসিতা চলে এসেছি একটা আর্জেন্ট ভিডিও নিয়ে। তো একটা ভিডিও এসছে একজনের, আর সেখানে হুলস্থুলো পড়ে গেছে আমার মানে হোয়াটসঅ্যাপের মধ্যে, তারপর হচ্ছে কি মেসেঞ্জারের মধ্যে, আমার ইনস্টাগ্রামের মধ্যে। সবাই বলছে দিদি দেখো ভুল ভাল বকছে। তো কে অবশ্যই আমি ভুল ভাল বকছে যখন কথাটা বলছে আমি বুঝেই গেছি যে ভুল ভাল তো একজনই বকতে মাহির, আর ঝগড়ুটি। তো সেই ঝগড়ুটিকেই আজকে এই গানটা ডেডিকেট করলাম। তো সে কে, সে নান আদার দেন আমাদের ওয়াইটির নাম্বার 1 দালাল, নাম্বার 1 এখন আর না, ওকে দালাল বলাটাই ভালো। তো সেখানে একটা ভিডিও করেছে যার মধ্যে প্রথমে আমাদের সঙ্গীতা দিভাই মানে সঙ্গীতা চক্রবর্তী ম্যামকে কিছু কথা বলেছে, আর তারপরে অবশ্যই আমাকে। তো সেখানে আমাকে নিয়ে কথা বলতে গিয়ে বলছে আমার ভিডিওর মধ্যে থেকে কিছু অংশ স্পিড বাড়িয়ে শুনিয়েছে, যেখানে কিনা আমি বলেছি ওকে কিছু কথা। তো আজকে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে অংশটা থেকে শুনিয়ে আমার ভয়েস যেটাকে ফাস্ট করে দিয়ে শুনিয়ে ভিডিওটাও করেছে, সেই ভিডিওটা কিন্তু একটা বড় কোনো ভিডিওর অংশ নয়, বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা থেকে টুকরো কিছু কথা জুড়ে তারপর ভিডিওটা করেছে। আপনারা যখনই দেখেছেন, যখন শোনাচ্ছিল ওখানে কিন্তু দেখেছেন একটা পুরো ভয়েস, যেটা মানে যদি কোনো ভিডিও আমার ভিডিও সেখান থেকে স্ক্রিন রেকর্ডিং করা হতো তাহলে আমার স্ক্রিনে আমাকেও দেখা যেত, ও সেখান থেকে আমার স্ক্রিন রেকর্ডিং করে শুধু অংশগুলো, যেই অংশগুলো এক একটার সাথে মার্জ করে এই পুরো ভিডিওটা তুলেছে, ঠিক আছে। তো সেখানে এটা যে কেন আমি কথাটা বললাম আপনাদের সব শেষে সেটার আমি প্রমাণ দেব। তো সেখানে একটা অংশ শোনাচ্ছে, শুনিয়ে বলছে যে আমি সেখানে বলছি যে তুই তো স্পঞ্জের ব্রা পরিস, তো তুই যে নিজের ফিগার একটা ও একটা ভিডিও করেছে, হ্যাঁ, সেখানে তার মধ্যে ও সীমাকে নিয়ে আমাকে নিয়ে এরকম অনেককেই নাম না ধরে বলছে যে তোরা পারিস না এই ধরনের ভিডিও করতে, কারণ তোদের তো ফিগার নেই, তোদের তো চেহারা বলে কিছু নেই, তোদের ফিগার বলে কিছু নেই, তোদের চেহারা বলে কিছু নেই, তোরা তো এইরকম সব এক একটা মোটা, তোরা সব এক একটা এত মোটা। সীমার নাম জলহস্তি, আমাকে ঢেপসিতা ঢেপি কেন, সব অবশ্যই সেটা আমাদের বডির জন্য। তাহলে যে নিজে বডি শেমিং করছে সে এখন নিজের ওর ওপর বডি শেমিং হয়েছে বলে ও ঝাঁপিয়ে পড়বে। তো যাই হোক, সেটা নিয়ে বলছে কি, তো সেটাই আমি শুনে উত্তর দেওয়ার জন্য বলেছিলাম যে ও মাই গড, ওটাকে তুই ফিগার মনে করিস? কারণ ফিগার মানে আমরা জানি যে যাদের শরীরের প্রত্যেকটা অংশ মানে পুরো প্রপোর্শনেট একদম থাকে। ধরুন আইডিয়াল ফিগার কি 36, 24, 36, মানে আপনার ব্রেস্ট হবে 36 সাইজ, আপনার কোমরের সাইজ হবে 24, আবার আপনার তারপর হিপের পোর্শনটা হবে 36, 24, মাঝখানটা এরকম শেপ আসবে 36। এটা হচ্ছে পারফেক্ট একটা যখন সংজ্ঞা দেওয়া হয় কারোর ফিগারের, এটা বলা হয়, তাই তো। তাই আমি বলেছিলাম যে তুই কি নিজের কি 36, 24, 36 যে তুই এখন সবাইকে বলছিস ওরকম ফিগার চাই। মানুষ রোগা হওয়া মানেই তার কোনো ফিগার যে খুব ভীষণ ভালো এরকম নয়। প্রত্যেকটা জায়গায় যেখানে মাংস দরকার সেখানে মাংস, যেখানে চর্বি দরকার সেখানে চর্বি, আর যেখানটা লিন থাকা সেখানে লিন থাকলে তবে গিয়ে হয়, সেটাই ওকে বোঝানোর জন্য আমি বলেছিলাম। তো যেখানে ও নিজে ভিডিওর মধ্যে যেই ভিডিওটা দেখে আমি ওর উত্তরে এই ভিডিওটা বানিয়েছি, সেটা ও অন্য একজনের বডি শেমিং করছিল, ও সীমার ব্রেস্ট নিয়ে, সীমার মেয়ের ব্রেস্ট নিয়ে কটা ভিডিও বানিয়েছে যে ওর মেয়ের, সীমার মেয়ে মানে আমাদের মাম্পির ক্লিভেজ দেখা যায়, যখনই বসে নাকি ক্লিভেজ দেখা যায়, সব ভেতর থেকে ফেটে বেরিয়ে আসছে, এত বড় ফেটে বেরিয়ে আসছে, তোদের মামের এত বড় যে ফেটে বেরিয়ে আসছে। তো সেখানে যদি ফেটে বেরিয়ে আসা বলাটা সেটাও কিন্তু বডি শেমিং, প্রাইভেট পার্ট নিয়ে বডি শেমিং করা, মানে তোমার শুকনো কিছু নেই, সুপারি ছোট আছে সেটা বলা শুধু কিন্তু কখনোই বলবে না যে এটা হচ্ছে গিয়ে বডি শেমিং আর ওটা বডি শেমিং নয়। মোটাকে মোটা বলা বা খুব রোগা নিয়েও যদি কোনো টিটকিরি করা হয় সেটাও কিন্তু বডি শেমিং মানেই কোনো মানুষের বডিতে কিছু বেশি আছে বা কিছু কম আছে সেটাকে খুঁত হিসাবে মানুষের সামনে তুলে ধরে খিল্লি করা, এটাকেই বলে বডি শেমিং। তো সেটা বিভিন্ন জিনিসের হয়। আমার দাঁত নিয়ে দুদিন আগে বলেনি আমার নাকি ইয়েলো দাঁত, আমার দাঁতে কালো দাগ। এপি ব্লগে প্রিয়া খৈনিখোর টিয়া নাম দিয়েছে, কিসের জন্য? ওর দাঁতটা ওর বডি পার্টের হিস্সা নয়,
বডি পার্টের হিস্সা নয়, সেরকম সেই যদি বডি পার্ট, তার যদি প্রাইভেট পার্ট যদি হয় তাহলে তো সীমাকে নিয়ে প্রচুর বলেছে। তারপর হচ্ছে কি সীমার তো ওই সোনু পাখি, মনু পাখি, সব পাখি দেখা যায়, তোর তো এত মোটা মোটা থাই, তোর সোনু পাখি কোথায় যায়, এরকম প্রচুর ধরনের কথাবার্তা ও কিন্তু বলেছে। তো ও যদি আজকে বডি শেমিং নিয়ে কথা বলতে যায়, যেই জিনিসগুলো ও জমা দিয়েছে তার এগেনস্টে ও যা যা বলেছে সেই সমস্ত কি দেখিয়ে দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। যে নিজে দিনে রাতে বডি শেমিংটাকেই নিজের একটা কন্টেন্টের হিস্সা বানিয়ে নিয়েছিল, কি সে এখনও করছে, সেম জিনিস এখনও করছে। কাকে ছেড়েছে? আজকে MSL এ যে বয়োজ্যেষ্ঠ মহিলা, মানে যে মেল ক্রিয়েটার, তার মা, তার পর্যন্ত চেহারা নিয়ে, তার পর্যন্ত শরীর নিয়ে সমস্ত দিনে রাতে সায়া পরতো কি, ভেতরে সায়া পড়ে আছে কি নেই, ব্রা পড়ে আছে কি নেই, সমস্ত সেটা বলা, সেগুলো তো করেছে। তো একজন এরকম, তারপর আমাদের সন্দীপের মা, তার বডি শেমিং করেনি। আজকে আমাকে বলছে যে ভদ্রবাড়ির ভদ্র মহিলা, ভদ্র শিক্ষিত মহিলা, অবশ্যই ভদ্রবাড়িরও মহিলা, শিক্ষিত মহিলা, ভদ্র মহিলা, সবই আমি। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। কিন্তু যখন এসে দেখলাম যে এখানে বডি শেমিংটা একটা বিশাল মুখরোচক ব্যাপার, দিন রাত আমার বডি শেমিং হচ্ছে, সেখানে সবাই খুব আনন্দ পাচ্ছে, তাহলে আমি যখন বডি শেমিং নিতে পারছি, আমি তো আটকাতে পারছি না, আমার যে প্লিজ আমার বডি শেমিং করো না, আমি এগুলো সহ্য করতে পারছি না। কি ওর বলেনি আমার কপাল নিয়ে, এত উঁচু কপাল, এত চওড়া কপাল, এত সেখানে ফুটবল খেলা যাবে, আমার কপালে ফুটবল খেলবে, এরকম অনেক কথা বলেনি? বলেছে। এমনকি ওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে সেগুলোতেও লাভ রিয়াক্ট দিয়ে তাতে সহমত পোষণ করেনি? তো সেখানে শুধুমাত্র স্পঞ্জের ব্রা বলাটাই কোনো মানুষের হয়ে যাবে বডি শেমিং? আর কেন বলা হবে না? আজকে কি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে নিজের অন্তর্বাস সে আজকে সামনে এরকম করে তুলে দেখাচ্ছে। এদিকে ব্লগিংয়ে সবসময় কিন্তু এদিক ওদিক ঝুলতে দেখা যায়, তো যেটা দেখা যায় দৃষ্টিকটু লাগে। ব্লগিংয়ের মধ্যে যদি যারা দেখে, যদি দৃষ্টিকটু লাগে, দৃষ্টিকটু বলবে না, আর ওকে তো বেশি করে বলবে, কারণ ও অন্যান্য ব্লগারদের খুদ খোঁজে। তাহলে ও যখন অন্যান্য ব্লগারদের খুদ খোঁজে, সেটার কড়া ভাষায় সমালোচনা করে, তার জন্য গালিগালাজ সমস্ত কিছু দেয়, তাদের বাচ্চাদের ধরে টানাটানি শুরু করে দেয়, এই সব যে করে, তো তাদের ভালোবাসার মানুষরা যখন ওর ব্লগটা দেখবে, তারা খুঁটিয়ে এমনভাবেই দেখবে যে এক একটা ইঞ্চে যেন ওর পারফেকশন থাকে, তবে গিয়ে তারা মনে করবে ঠিক আছে তুমি পারফেক্ট, তুমি তাহলে অন্যর সমালোচনা করতে পারো। কিন্তু ও যেগুলো অন্যের সমালোচনা করে সেগুলোই নিজের লাইফে খাটায় না, নিজের লাইফে সে তার ঠিক অপোজিট। আজকে বলছে যে হ্যাঁ আমি বলেছি যে ও প্যান্টের তলায় অনেক 3-4টে প্যান্টি পরে জায়গা ফুলিয়ে তারপর প্যান্ট পরেছে, যাতে মনে হয় পেছনে কিছু আছে। অবশ্যই, কেন বলবো না। ওর ব্লগিং চ্যানেলে যখন ব্লগ দেখি, আমি একা না, প্রচুর মানুষ বলে যে যা জামা কাপড় পরে যেন মনে হয় হ্যাঙ্গারের মধ্যে জামা কাপড়টা টাঙানো আছে, মানে ওর শরীরের মধ্যে কিছু নেই। যখন ঘর ঝাড় দেয়, যখন ঘর মোছে, যখন এরকম করে মোছে, তখন পুরো শরীরের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না। তো সেখানে আমরা বুঝতে পারছি না যে কোথায় কতটা মাংস আদৌ আছে কি নেই। তো তারপর হঠাৎ করে রিলসের মধ্যে যদি দেখি পেছনটা ফুলে ঢাক হয়ে গিয়ে এরকম করে তানপুরার মতো এরকম করে নড়ছে, তো আমরা বলবো না যার ভাই কোথা থেকে এলো? সে তো মন্টি রায়ের যখন হঠাৎ করে বুকের মধ্যে লেবু উঠে গেছিলো, সবাই বলেছিল যে আরে মন্টি, এখানে তো কিছু ছিল না, হঠাৎ করে লেবু চাষ হলো কি করে? প্রত্যেকটা মানুষ বলেছে, আমরা সবাই এখানে অ্যাডাল্ট পার্সন বসে রয়েছি, হতে পারি ভদ্র, হতে পারি সব কিছু, তাহলে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল বলবো না? হঠাৎ করে যদি দেখি ফাঁকা ময়দানের মধ্যে এরকম উঁচু ঢিপি হয়ে গেছে, তো বলবো না কোন উই পোকায় এসে খেলো যে উইয়ের ঢিপি তৈরি করে দিলাম? নিশ্চয়ই বলবো। তো সেরকমই বলেছি যে যখন ঘরে কাজ করতে দেখি, কোথায় দেখি কিছুই নেই, তার মধ্যে দেখছি হঠাৎ করে এত খোলা হয়ে গেল, তো সেখানে প্রশ্ন আসতেই পারে, আসবে, তো সেটাই এসছে, আর সেই প্রশ্নটাই করা হয়েছে। এখানে খারাপ তো কিচ্ছু না। তো আমি বলবো যে গো অ্যাহেড, বলছে না যে আমি করব, আমিও উত্তর দেওয়ার জন্য একেবারে রেডি থাকবো, ভিডিওর মধ্যে থেকে বলেছি, যা দেখেছি তাই বলেছি। ব্লগ ভিডিওতে যদি দেখছি কাজ করতে করতে যে কোথাও শরীরের কোনো মাংস নেই, আর হঠাৎ করে রিলস করতে গিয়ে দেখি মাংস গজিয়ে গেল, তো সেটা প্রশ্ন করবোই যে কোথার থেকে আসলে এত গোস্ত, কারণ ও তো আমাকেও গোস্ত বলতো, আমাকে বলেছে এই ওয়ার্ডটা, গোস্তানি, এটা ও ওই উজ্জ্বলের মায়ের জন্য ব্যবহার করেছে এই ওয়ার্ডটা। তাহলে সেটা বডি শেমিং না? আমার শরীরের মাংসটা আমার বডির অংশ না? সেটাকে মানে নিয়ে বলার অধিকার কে দিয়েছে? যেই অধিকারে ও বলেছিল সেই অধিকারেই আমিও বলছি। তো আমার তো পরিষ্কার কথা, এখানে এত ভদ্র সভ্যতার কোনো বিষয় নেই।
তুই আমাকে বলবি, আমি তোকে বলবো, মিঠে গেল লেখা। সেখানে আমার বাচ্চার প্রসঙ্গ এসছে, সেই জন্যই আমি এই যে স্টেপ বলছে যেটা সেটা নিয়েছি, যেখানে আমার বাচ্চার প্রসঙ্গ এসছে। আমি একবারও বলিনি ও তো দূরে থাক বডি শেমিং। আমাকে তাওয়ায়েফ বলেছে যে, আমি যেহেতু বলেছি যে আমি আগে হীরামান্ডি দেখেছি, যখন কেউ নেটফ্লিক্স নিয়েছে, এখন এই সময় হীরামান্ডি সবচেয়ে ট্রেন্ডিংয়ে, যে সত্যি পয়সা দিয়ে নেয় সে আগে হীরামান্ডি দেখবে। সেখানে আমাকে বলেছে যে ও তো তাওয়ায়েফ, তুই তো তাওয়ায়েফ, তাই জন্য তুই দৌড়ে গিয়ে আগে তাওয়ায়েফকে দেখেছিস, সেই জন্য তো আমাকে ডাইরেক্ট ও তাওয়ায়েফ বলেছে। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে তার উত্তর দিয়ে দিয়েছি, ও কেন দেখেনি, কারণ ও মনে হয় ছোটোবেলা থেকে চারপাশে এটাই দেখেছে, তাই জন্য ও আর ওর মনের মধ্যে কোনো কৌতূহলই নেই। আমার মনে কৌতূহল ছিল তাওয়ায়েফদের প্রতি, তাই আমি দৌড়ে গেছি, ছুটে গেছি দেখতে। বাট তাই বলে আমাকে তাওয়ায়েফ হতে হবে? হবে না তো। ও যে যুক্তিতে ও বলেছে সেই যুক্তিতেই আমি কেটেছি। তো যদি ও নিতে না পারে তাহলে না বলুক না, চুপ করে থাকুক। আমরা এখানে সমালোচনা করতে বসেছি, তো ও এরপর যেটা বললো যে ও আমার বোনকে নিয়েও কথা বলেছে, মানে আমি ওর বোনকে নিয়েও কথা বলেছি, কিন্তু তার আগে বললো যে আমি কি কখনো বলেছি যে ও ওভার সাইজ, ও ওভার মোটা, ওর সব জায়গায় চর্বি বেশি, ওর ব্রেস্ট এত বড় বড়, আর ও এখন এমন পেটটার অবস্থা যাতে মনে হয় যে এখন আবার কনসিভ করে বসে আছে। আমি কি কখনো বলেছি? বলেছে, একবার নয় বলেছে। পেট নিয়ে আমি জানি না, বাট এই মোটাপা নিয়ে কথা তো দিন রাত যখনই আমাকে বলার তখনই বলেছে, তখনই ও বলেছে। তো যেখানে তারপর বললো যে আমি ওর বোনকে নিয়েও কথা বলেছি, কেন বলবো না? ওর ভিডিও দেখছি, ওর ভিডিওতে ও যা বলছে সেটার আমি মানে যুক্তি দিয়ে খণ্ডাচ্ছি। তো সেক্ষেত্রে ও যখন দেখছি যে গীতাদির মেয়ে, সীমার মেয়ে, সবার মেয়েকে নিয়েও যখন বলছে, তখন আমি বলেছি যে তুই তোর বোনকে দেখেছিস? তুই সীমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ও উঠে পড়ে লেগেছে যে কেন বিয়ে দিচ্ছে না, ঘরের মধ্যে দরজা বন্ধ করে গ্রাহক ঢুকিয়ে ওর মেয়ে নাকি কি বিজনেস করে সেটা নিয়ে নোংরা ইঙ্গিত দিয়েছে। কেন বলবো না? সেক্ষেত্রে তারপর গীতাদির মেয়ের সম্পর্কে যে এত চুলকানি ছেড়ে দিয়ে চলে গেছে, বর ছেড়ে দিয়ে চলে গেছে কারণ চুলকানির এত হচ্ছিল, কীরকম চেহারা। তো সেখানে আমি বলেছি তুই ওর চেহারা বলছিস, ও তো তাও একবার বিয়ে হয়েছে, কদিনের জন্য সংসার করেছে, শ্বশুরবাড়ি গেছে, সেখানে তোর বোনের তো এখনো বিয়ে হয়নি, তোর বোনের নিজেরই ওরকম চেহারা। আর নিজের ভিডিওর মধ্যে বলেছে আমার তো মেজো বোনটাকে আর কি বলবো, মেজো না ছোটো বোনটাকে আর কি বলবো, আদার মতো বাড়ছে, চতুর্দিক থেকে আদার মতো বাড়ছে। তো ওর কথাটাই যদি আমি আবার ঘুরিয়ে ওকে বলেছি, তাহলে ওর কেন গায়ে লাগছে? ও নিজের ভিডিওর মধ্যে বলেছে যে আমার বোনটা তো আদার মতো চতুর্দিকে বাড়ছে। তো ও যদি মনে করে যে এইগুলো আমি যেগুলো বলেছি সেগুলো ও শোনাবে, তো ও নিশ্চিন্ত থাকুক। তার এগেনস্টে ও কি বলেছে সেগুলো আমি একে একে সব সমস্ত শুনিয়ে দেবো। আমি একটাই কথা বলছি যে কাঁচের ঘরে বসে থেকে অন্যের দিকে ঢিল ছুটতে নেই, কিন্তু অন্যের দিকে ঢিল ছুটতে নেই। আমি এখানে এখনও বলছি, তখনও বলছি, বারবার বলে যাব যে আমার এখানে একটাই এজেন্ডা, যে বাচ্চাদের নিয়ে কথা বলা বন্ধ হোক, আর যে বাচ্চা নিয়ে কথা বলা হয়েছে সেটা প্রমাণ দিক। আমার শুধু একটাই বক্তব্য, আজকে এই যে প্রমাণগুলো রেডি করছে না, তাহলে বলুন সবার আগে ওর এগেন্সটে যেটা হচ্ছে তার জন্য প্রমাণ ওকে রেডি করতে, এগুলো পরবর্তীকালেও হয়ে যাবে সারা জীবনের জন্য। আগে ও প্রমাণ রেডি করুক যে কোন ভিত্তিতে বলেছে আমার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কথা বলেছে, সেই প্রমাণগুলো রেডি করতে বলুন। আমি দর্শকদের বলছি, ওর ভালোবাসার দর্শকরাও তো এখানে আসবেন, তাদেরকে বলছি আর ওকেও বলছি যে গিয়ে আগে নিজে এই সব প্রমাণগুলো রেডি কর। তুই করেই বলবো, ওকে আমার তুমি করে বলার কোনো ইচ্ছা নেই। আর এটা তুই ভালোবাসার তুই না, এটা ওর যেরকম যোগ্যতা সেই অনুযায়ী ও তুই শোনারই যোগ্যতা। আমার কাছে ওর তুমি করা আপনি আগে করার কোনো ইচ্ছা নেই। যেরকম কিনা ও হঠাৎ করে আমার সাথে কোনো সম্পর্ক কিছু নেই, হঠাৎ করে যেরকম আমাকে আপনি না বলে ও ডাইরেক্ট তুমিতে এসেছিল, সেই অধিকার বলেই আমি ওকে তুই বলে বলছি। আর এবার থেকে ওকেও বলবো যে ও যেন আমাকে তুই বলেই সম্বোধন করে, কারণ ওর সাথে আমার কোনো রকম কোনো না হৃদ্যতা না কোনো কিছুর সম্পর্ক আছে, শুধু ওই তুই তুকারিরই সম্পর্ক থাকবে, আর কিচ্ছু না। আর প্রমাণটা রেডি করতে হবে। তো যাই হোক, এরপর বলছে একটা ওয়ার্ড, মানে 1 ঘন্টার ভিডিও করেছে আমাকে নিয়ে, বাহ ভালো কামিয়ে যা, খুব ভালো ভিউজ হবে আমি জানি। তো সেখানে বলছে তোমরা কেউ দেখেছো একটা প্যান্টির ওপর একটা প্যান্টি পরে কেউ নিতম্ব বাড়ায়, এরকম তোমরা কোথাও দেখেছো? আমি দেখেছি। আমি কোথায় দেখেছি সেটা বলে দিই, ওর ক্ষেত্রে বলছি না, কিন্তু এরকম একটা প্যান্টের ওপর প্যান্ট পরে লোকে পেছন বাড়ায়। একটা সিনেমাতে দেখিয়েছিল, হামসে মুকাবলা যে গানটা, ওই সিনেমাটাতে এরকম একটা সিন দেখিয়েছিল। তো সেখান থেকে আমি রেফারেন্স নিতেই পারি যে তার মানে ও কীরকম পড়েছে। আর প্রশ্নটা আমার মনে কেন জেগেছে তার তো আমি উত্তর আগেই দিয়ে দিলাম। তো যাই হোক, সেখানে বলছে কোনো ভদ্রবাড়ির ভদ্রবউ এরকম প্রশ্ন করতে পারে? তাহলে আমি জিজ্ঞাসা করছি যে কোন ভদ্রবাড়ির ভদ্র বউরা যে তার নিজের
মানে একদম ওই নিতম্বর কাচ অবধি জামা তুলে দেখিয়ে দিতে পারে যে দেখো এখানে ট্যাটু আছে কি নেই। প্রশ্ন তো ওকে নিয়ে অনেক করা হয়েছিল, বলেছিল কত, সবাই অনেকে প্রশ্ন করেছি, সবাই বেশিরভাগ প্রশ্ন হচ্ছে দেখাও কিউআর কোডের মাধ্যমে কত টাকা তুলেছো, সেটা দেখাতে পারিনি। এরকম আরও কি চিকিৎসা করেছো দেখাও, প্রমাণ দাও, দেয়নি, ওইগুলোর প্রমাণ দেয়নি। কিন্তু একজন ভদ্রবাড়ির ভদ্রবউ বসে পড়েছে কি না, নিজের ওখানে জিন্সের প্যান্ট পরে, সেই প্যান্ট মানে প্রায় পাছার কাছে চলে যাওয়ার, পাছার খাজের কাছে চলে যাওয়ার সেরকম প্যান্ট, সেখান থেকে টি শার্ট তুলে দেখাচ্ছে দেখো এখানে কোনো ট্যাটু আছে কি নেই। তো যে এরকম করতে পারে তার ওপর এই রকম উত্তর, এরকম প্রশ্ন মানুষ করতেই পারে, অবশ্যই করতে পারে। এখন যে যতই যাই বলুক না কেন, যদি মনে করে একটা মানুষ যে আমি আমার দর্শকদের কাছে আমার সত্যতা বজায় রাখবো, তার জন্য আমি সব রকম সব প্রমাণ দেবো, তাহলে বলবো যে প্রমাণ দিক। যে বলেছিল মাত্র 9,000 টাকা দিয়েছি আর 30,000 টাকার আমি ডিসকাউন্ট পেয়েছি, তার ডিসকাউন্টে আমার OnePlus ফোনটা কিনেছি, সেই ক্যাশ মেমোটা দেখা। সেটা দেখানোর ওর ইচ্ছা হয়নি, কিন্তু কোমর দেখানো, তাও কি একদম নিচে কোমর দেখানোর ওর বসে পড়েছিল। কোমর দেখাতে বসে পড়েছিল। যে এই ক্যাশ মেমো দেখাতে পারে না, কিউআর কোডের ব্যাংকের অ্যাকাউন্টের কত টাকা সেটা দেখাতে পারে না। অ্যাকাউন্টের আমি জানি যে অ্যাকাউন্ট কত সেটা দেখানোর হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু অ্যামাউন্ট সে তো নিজে মুখে বলতে পারে। প্রিয়া তো দেখিয়েছিল কত টাকা ও কিউআর কোডের মাধ্যমে উঠেছে, যেখানে মুখে বলতে পারে যে সীমা 2 টাকা দিয়েছে, সন্দীপ 2 টাকা দিয়েছে, তাহলে এরকম কারা 20,000 টাকা করে দিয়েছে, কেউ 2 লক্ষ টাকা দিয়ে থাকে, দিতেই পারে ভালোবাসা। আমার মনে এখন সন্দেহ হচ্ছে, সেই সন্দেহটা প্রকাশ করার জন্য ও দেখাক। যেরকম মানুষের মনে সন্দেহ হয়েছিল, ওর বলেছিল যে ওটা ট্যাটু, পার্মানেন্ট ট্যাটু না, ওটা হচ্ছে গিয়ে একটা স্টিকার। তাহলে সেই স্টিকারটাকে ট্যাটু হবার জন্য যখন মানুষের মনে সন্দেহ প্রকাশ করেছিল, সেই সন্দেহ যদি খণ্ডানোর জন্য ওর জামা তুলে দিতে পারে, একটা ভদ্রবাড়ির ভদ্র বউ হয়ে জামা তুলে দিতে পারে, সেই ভদ্রবাড়ির ভদ্রবউকে আজকে তার পাছা হঠাৎ করে কি করে বড় হয়ে গেল, একটা ভদ্রবাড়ির ভদ্রবউ প্রশ্ন করতেই পারে। কারণ প্রশ্নটা এখানে দর্শক থাকাচ্ছে, ওইগুলো দিতে ইচ্ছা করে না। ক্যাশ মেমোটা বার করুক, যেরকম দেখিয়েছিল কোমর। আর রেডি আছি আমিও। আমাকে প্রশ্ন করলো যে ও যে স্পঞ্জের ব্রা, ও যদি স্পঞ্জের ব্রা পরেও তাতে আমার প্রবলেম কোথায়? তো আমিও সেম লজিকে বলছি যে আমার যদি এক্সট্রা কিছু কিলোস থাকে, সে বুকে থাক, পিঠে থাক, পেছনে থাক, পেটে থাক, যেখানেই থাক, আমার যদি কিছু এক্সট্রা কিলোস থাকে, সেটা তাতে ওর কি যায় আসে? আমার যদি বড় হয়, এত বড় হয়ে যাচ্ছে, ফেটে বেরিয়ে যাচ্ছে, আমার ফেটে বেরিয়ে যাচ্ছে, তাতে ওর কি প্রবলেম হচ্ছে? ওকে কি বইতে হচ্ছে সেই ভাতটা? ওকে বুকের মধ্যে বইতে হচ্ছে না, সারা শরীরের মধ্যে ওকে সেই ভাতটা বইতে হচ্ছে যে ও সেটা নিয়ে আঙুল তুলছে? এবার একটা অংশ শোনালো, যেটা আমি অবশ্যই আমার ভিডিওর মধ্যেই আছে, যে কোথাও কিছু নেই, ভগবান দিয়েছে একটা ফুটো, সেটাতেও কিছু কাজ হয় না। কেন বলবো না? কেন এই কথাটা বলবো না? যদি এইটা কাজ হয় না, তাই জন্যই তো অন্যের বাচ্চার দিকে মানে আঙুল দেয়, থাবা বসায়, প্রত্যেক কটা বাচ্চার ওপরে ও থাবা বসায়। সেই জন্যই এই কথাটা বলা, কারণ ও জানে যে ওর তো ওই অংশটা ফাঁকা, সেই জন্য ওকে ওই জায়গাটায় কেউ আঘাত দিতে পারবে না, যেটা কিনা সবচেয়ে বড় পৃথিবীর আঘাত। একটা মায়ের কাছে সবচেয়ে বড় আঘাত যদি তার সন্তানকে আঘাত দেওয়া হয়। তেমনি দিনের পর দিন, এই যে বলছে তো নিজের মুখেই ভিডিওর মধ্যে বলছে যে আমাকে বলা হচ্ছে, আমি অনেকের বাচ্চা সম্পর্কে অনেকে বলেছি, এতগুলো মানুষ ওয়াইটিতে, এত দর্শক, এত ক্রিয়েটার, সবাই তো আর মিথ্যা কথা বলছে না। তো সেখানে ও যে বলল যে একটা জঘন্য পরিবার, এটা মন্দিরার কথা বলছে, জঘন্য পরিবার, ওর একটা দিয়ে হয় না, অনেকগুলো লাগে। তো ও নিশ্চয়ই ওকে মুখে বলেছে, তাই জন্যই বলেছি। তো তেমনি ও নিজে বলেছে আমার বাচ্চা হয় না, ও বলেছে বাচ্চা হয় না। তো আমি খারাপ কথা কি বলেছি? আমি কি কোথা থেকে গোপন তথ্য নিয়ে এসে বলেছি যে ওর বাচ্চা হয় না? ও নিজে যেটা বলেছে আমি সেটাকে সামনে দিয়ে বলেছি। তো বলবো না কেন? যে আমার বাচ্চাকে অ্যাটাক করছে, তার জন্য আর কতটা আমার প্রতি থাকবে, ওর প্রতি কতটা মানে মায়া দয়া রেখে আমি কথা বলবো, চিন্তা করুন তো। ঠিক বলেছি। এরকম দিনের পর দিন যে বাচ্চাকে নিয়ে অ্যাটাক করে, তাকে এইভাবেই বলতে হবে, কারণ সে বাচ্চার মর্ম বোঝে না। তো সেটা বোঝানোর জন্য আমার ওই কথাটা বলার খুব জরুরি ছিল, আর জায়গা মতো গিয়ে হিট করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আমি তৈরি আছি উত্তর দেওয়ার জন্য কেন বলেছি। এবার বলছে যে ফিল্টারের কথা, বলছে তুই ফিল্টার ইউজ করিস না। না, আমি আইফোন ইউজ করি, আমার ফিল্টার ইউজ করার দরকার নেই। আর সবচেয়ে বড় কথা, আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে, সামনাসামনি, এমনকি ওর বরেরও দেখা হয়েছে। আমি জানি ওর বর কি বলেছে না বলেছে, আমার সেটা নিয়ে খুব সন্দেহ আছে, কারণ ও একটা কথা বললো যে তোরা মানুষের কর্মস্থলে পৌঁছে যাস অসভ্যতামি করতে। সিসিটিভি ফুটেজ আছে, ওখানে অনেক সাক্ষী আছে, তারা একমাত্র জানে
যে ওখানে কথা বলা হয়েছে না অসভ্যতামি করা হয়েছে। কে অসভ্যতামি করেছে কি করেছে সমস্ত আছে, সেটা যখন দরকার পড়বে ঠিক সময় মতো কিন্তু বেরিয়ে যাবে। আমি তো বলবো ওকে ও বার করুক, কারণ ও এত বড় একটা অ্যালিগেশন লাগাচ্ছে যে ওখানে নাকি গিয়ে আমরা অসভ্যতামি করেছি। তো ওর বরকে গিয়ে জিজ্ঞাসা করুক, ওর বর তো সামনে থেকে দেখেছে। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে লাইভ, আমি লাইভ করি, আজ পর্যন্ত লাইভে আমাকে দেখেছেন যে আমি ফিল্টার সেটা অন করেছি? এখন তো ইউটিউবও অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, কোনোদিনও দেখেছেন? আমার ওইসব কিছু থাকে না, ওইসব কিছু থাকে না, মানে এমনি যখন ভিডিও করি কিছু থাকে না। হ্যাঁ, ইনস্টাগ্রামে রিলস করার সময় সেটা সবাই দেয়, ওরাই সাজেস্ট করে, সেসব সবাই ইউজ করে। কিন্তু এই যে ব্লগিং ভিডিও করি আমি, এই সমালোচনামূলক ভিডিও করি, তার মধ্যে আমার কোনো রকম কোনো ফিল্টার থাকে না। শুধুমাত্র থাকে হচ্ছে গিয়ে আইফোনের ফোন ক্যামেরা, খুব ভালো করে জানেন, যেহেতু ক্যামেরার কোয়ালিটি খুব ভালো, সেই জন্য আমার কোনো ফিল্টার ইউজ করতে দরকারই পড়ে না। আর প্রত্যেকে ওর মিটআপে তো দেখা করে সবাই লিখেছে ওকে কেমন দেখতে সামনে থেকে, সেটাও আমরা শুনেছি। আমাদের সবার অনেকের কমেন্ট বক্সে ভরিয়ে দিয়ে গেছে ওকে কেমন দেখতে সামনে থেকে। আর আমার সাথে যার যার দেখা হয়েছে প্রত্যেকে বলেছে, তাদের মুখে শুনে নেবেন, অনেক অনেক সবাই কমেন্ট করে। আমি আজকে বলবো যে এই ভিডিওটা দেখে আমার সাথে যার যার দেখা হয়েছে সবাই প্লিজ তোমরা বলো তো সামনের দিকে আমাকে কীরকম দেখেছো। আমার বাড়িতে অনেকে এসছে, কিন্তু আমি বলেছি যে ওর বর যে কাজ করে আজ পর্যন্ত তার পদোন্নতি করার কোনো তার ইচ্ছাই হয়নি। যেই রকমভাবে কাজ তখন করছিল এখনও করে যাচ্ছে, তার কোনো ইচ্ছা নেই যে নিজেকে আরও বেশি আপগ্রেড করবে, কাজের আরও বেশি ভালো কাজ করে তার প্রমোশন হবে, সেসব ওর কোনো ইচ্ছা নেই। শুধুমাত্র কাজ করতে হয় তাই কাজ করছে। তো সেক্ষেত্রে বলছে মানছি আমার বরের কোনো পদোন্নতি করার ইচ্ছা নেই, আমার বর যেখানে কাজ করে যেমন কাজ করে তেমনই কাজ করে, যা ইনকাম করে তাই করে, যা মুরত তাই মুরত, তাতে তোর কি? আমার বর কি আমি বা আমার বর কি তোর কাছে হাত পাততে গেছিলাম যে আমাদেরকে টাকা দাও, আমাদের সংসার চলছে না? স্লো ক্ল্যাপ। কারণ ও দিনের পর দিন প্রত্যেকটা ব্লগার তাদের হাজবেন্ড অকর্মণ্যা, ধর্মেশ্বর, সন্দীপের মানে এটা তো সন্দীপ, তারপর হচ্ছে গিয়ে যে ফিজিক্যালি চ্যালেঞ্জড পারসন, সেও খাটের ওপর বসে আছে। সেই জন্য কেন বসে রয়েছে, কী জন্য বসে রয়েছে, সে কেন কিছু কাজ করতে পারে না, ওখানে অনেক কিছু কাজ হয়, সেই কথা কিন্তু ও দিনের পর দিন বলেছে। তাছাড়াও এরকম প্রিয়ার বর, কার বরকেও ছেড়েছে, কার বরের কাজ নিয়ে ওর মাথা ব্যথা হয়নি যে আজকে ওর বরের কথা যখন বলা হচ্ছে ও একেবারে করে উঠছে, তাই না? যেই যুক্তিতে ও প্রত্যেক কটা ব্লগার, প্রত্যেক কটা মানুষ, এমনকি সহ ক্রিয়েটারদের বরদের সম্পর্কেও কথা বলেছে, সেই অধিকারে আমিও ওর বরের সম্পর্কে কথা বলেছি। তার জন্য মাসোহারাও ব্যাপার নয়, দিতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, বা তার কেন ওদের সংসার চলছে না সেরকম ব্যাপার না, যেটা দেখছি সেটা বলছি। এরকম প্রচুর মানুষ আমার বরের সম্পর্কে ওর কমেন্ট বক্সে বলে, কিন্তু আমি যেহেতু জানি যে সত্যিটা কি, আমার দরকার নেই। তো হ্যাঁ, আমার সংসার চলে যাচ্ছে, তোরা যদি আমার বরকে বলে শান্তি পা। যা অনেকেই বলছে যে আমার বর আমাকে বাড়িতে এত হেল্প করে দেয়, তার মানে মনে হয় তার কোনো কাজবাজ নেই। আসলে তাদের বররা তো তাদেরকে সেরকমভাবেই রেখেছে, তাদের যায়ও আসে না বউ কতটা কষ্ট হলো কি হলো না। তারা একটা মুহূর্ত কোনোদিনও হাতে হাতে কোনো কাজ করে দেওয়ার যে ইচ্ছা, যে ভালোবাসাটা, যে বন্ডিংটা তাদের মধ্যে নেই। তো সেগুলো আমাদের মধ্যে দেখে জ্বলে, হিংসায় জ্বলে, যারা জ্বলে তারাই শুধুমাত্র ওইসবগুলো ফলন ফলায়। তো কিন্তু জানেন তো, যাদের জ্বলন বেশি তাদের ফলন কম। যত জ্বলবে এরকম, আমাদের কিছু লাগবে না, আমরা তো চলবো, আর ওদের কিছুই ফলবে না। বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে যুক্তি, এটা হচ্ছে যুক্তি, যে এই যুক্তিতে ও সবাইকে উপর প্রশ্ন তুলেছে, আমিও সেই যুক্তিতে প্রশ্ন তুলেছি। আরেকজনের কথা তো বলতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে গিয়ে এই যে MSL এর ননদ, তার 2 ননদের বরদের নিয়েও কথা বলেছে। এক ননদ তো তার বর সবসময় খালি গায়ে থাকতো বলে আমরা সবসময় বলতাম, কিন্তু আজকে ওর ব্লগে কি দেখা যাচ্ছে? ওর বরকে কোনো সময় জামা পরে দেখা যায়? একটা পাতলা ফ্যানফ্যানে প্যান্ট, সেটা পরিয়ে ক্যামেরার সামনে আনে দেখায়, দেখো আমাদের কত দৈন্য দশা দেখায়, আর খালি গায়ে। তো সেই খালি গায়ে নিয়ে দিনের পর দিন প্রশ্ন তুলেছে, অন্যের বরের খালি গায়ে নিয়ে। তাহলে কি করে নিজের বরকে খালি গায়ে দেখায় দিনের পর দিন ব্লগের মধ্যে? এই হচ্ছে এর দোগলা নাম্বার 1। তো যাই হোক, এবার প্রচণ্ড হাস্যকর একটা ব্যাপার আসলো যেটা সামনে, সেটা বলছে যে তুই তো ভীষণ সুন্দরী, তোর তো ফিগার পারফেক্ট, 34, 20, তো ওটা ঠিক মতো বলতে পারলো না, এটা অ্যাকচুয়ালি 36, 24, 36 হবে। তো যাই হোক, বলছে সে তোর তো খুব ছিল, তাহলে তোকে এরকম একজনের সাথে বিয়ে দিল কেন, যার 500 টাকা উকিলের কনসালটেশন ফি, 500 টাকা দিতে যার একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো একটুখানি কারেকশান করি, আমি বলে দিই যে আমার বর দেবে না বা দেবো না, আমার বর বলেছে আমি দেবো না, দিতে পারবো না, এসব কিন্তু আমি একবারও বলিনি। আমি বলেছি যে আমার
খুব খারাপ লাগছে যে আমি আমার যেখান থেকে আমার কোনো ইনকাম নেই, এই ইউটিউব থেকে, তখন তো কোনো আমার ইনকাম ছিল না, অথচ সেই ইউটিউব করতে গিয়ে আমার বরের যে খাটনির পয়সা সেটা আমাকে খরচা করতে হচ্ছে, সেটা আমার খুব কষ্ট লাগছে, রাগ লাগছে। আর সত্যি কথা বলতে বড় আমাকে কিন্তু বারণ করেছিল ওই পার্টিকুলার কেসটা নিয়ে, যে এটা নিয়ে তুমি করো না, এটাতে কিছু করতে পারবে না, কারণ তোমাকে সেরকমভাবে নামই দেওয়া হয়নি। তো এখন ও অনেকবারই বলে যে আমি তো কারো নাম ধরিনি, আমি তো কিছু বলিনি, কিন্তু ভুলেই গেছে একটা সুন্দর লাইভ হয়েছিল, যেই লাইভে কিনা একদম ফেস টু ফেস মানুষ মানুষকে প্রশ্ন করেছিল, প্রশ্ন করেছিল না যে এই ওয়ার্ডটা আমার জন্য কেন ব্যবহার করা হয়, আর সেখানে কি উত্তর দিয়েছিল না উত্তর দিয়েছিল আমার মনে হয় তার একবার গিয়ে রিমাইন্ড করে দেখে নেওয়া উচিত। তো এবার হচ্ছে গিয়ে বক্তব্য বলছে তুই তো এত সুন্দরী, তাহলে তোকে এরকম একজনের সাথে বিয়ে দিল কেন, চাল চুলোহীন। তো যাই হোক, চাল চুলোহীন বলতে আমি এমনই জানি যার কোনো পরিবার থাকে না, যার নিজের কোনো বাড়ি নেই, ঘর নেই, তাকে বলে চাল চুলোহীন। তো আমার বরের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সমস্ত আপনারা যারা আমার ব্লগিং চ্যানেল দেখেছেন। তো হ্যাঁ, যে কথাটা বলো না সত্যি তাই, এরকম কথা আমরা একজনের সম্পর্কে শুনি যে কোনো গুণ নেই তার, কপালে আগুন। আমার বর কিন্তু একদম তাই, সত্যি একেবারে তাই। যদি তুলনা করতে হয় না, তাহলে সেই যার সম্পর্কে এই কথাটা বলা হয়েছে কোনো গুণ নাই তার, কপালে আগুন, সেই ভোলা মহেশ্বরের মতোই আমার হাজব্যান্ড। আর জানিয়ে রাখি, আমার বাবা আমার মা কেউ আমাকে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে দেয়নি, আমি নিজে পছন্দ করে আমরা একে অপরকে দুজনে আমরা প্রেম করে বিয়ে করেছি। হ্যাঁ, আর এই যে ক্যামেরা ধরার জন্য একটা বেশি প্রশংসা করলো, বললো হ্যাঁ বুঝতে পারি অনেক দিনের অভ্যেস, সত্যি বলছি অনেক দিনের অভ্যেস। মানে সে কোন বলবো, তখন মনে হয় আমি ক্লাস 7-8-এ পড়তাম, তখন থেকেই হাতে ক্যামেরা যখন পেয়েছে শুধু আমার ছবিই তুলে গেছে সারা জীবন। সেই জন্য হাসাহাসির পাত্র এখনও আমরা পরিবারের মধ্যে হই, কারণ আমাদের তো ফ্যামিলি রিলেশন। এমনও একটা দিন আমার ননদের বার্থডে, সেখানে যখন পরবর্তীকালে সেই অ্যালবাম রিল ছিল, তখন সেই অ্যালবাম যখন ঘেটে দেখা যাচ্ছে প্রত্যেক কটা ছবিতে শুধু আমারই ছবি, শুধু আমি আছি, আমার সাথে হয়তো কেউ আছে বা ওর নিজের বোন আছে, যার বার্থডে তার মানে নিজের বোনের অল্প একটা ছবি আর আমার সব ছবি। তো সবাই আমার পরিবারের সবাই জানে যে আমাদের ওখানে নামই আছে বাবু বাবান, বাবু তো বাবানের ছবি তুলবে, বাবান বাবুর ছবি তুলবে, বাবু আমরা দুজনকে বাবান বলে ডাকি, সেই জন্য সবাই সেটা নিয়ে খিল্লি করে, জানে। আর প্রত্যেকটা মানুষ জানে, আমার প্রত্যেকটা আত্মীয়, আমার শাশুড়িরা সবাই জানে রাজু তো শুধু বউয়ের ছবি তুলবে। তো সেই অভ্যেসটা আজকে না, অনেক দিনের। ইউটিউব তো হঠাৎ করে আমরা এসেছি, ইউটিউবে আমরা হঠাৎ করে এসেছি। আর ওয়ার্ক ফ্রম হোমের যখন ওর আইডিয়াটা দেখলাম একদম ক্লিয়ার আছে, তার সত্ত্বেও কি করে বর এরকম একটা মানে চিন্তাধারা না করে, বরং কিভাবে এরকম রয়েছে ওরা, আমার তো ইনকামও খুব ভালো করে জানে, তাহলে সেটা দিয়েই তো লজিক্যালি বুঝে নিলে ভালো হয়, তাই না? যে মানুষ যে ঘরে বসে, তাহলে যদি ঘরে বসাটাই যদি ইনকামের ব্যাপার যদি থাকতো, তাহলে তো এই প্রশ্নটা তো থুনথুনকেও করতে পারে যে সারাক্ষণ তো ঘরেই বসে থাকে। তো কেউ ল্যাপটপে কাজ সারে, কেউ ফোনে কাজ সারে, কেউ কখন টুক করে বেরিয়ে যায় দিয়ে চলে আসে, ধরতে পারবেন না। আমার বরের যখন যেখানে দরকার পড়ে টুক করে কখন কাজ করে চলে আসে, আমি থেরাপি যাই না যে আমার বর গেছে এখানে কাজ করতে, এই রোদের মধ্যে তেতেপুরে বলি না, মাঝে মাঝে হয়তো কোনো সময় বলি, তাছাড়া আমি বলি না, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে বললো, আমার এত হাসি পেলো। তো নিজেই কিন্তু একসময় বলেছিল আমাদের দাদা কিন্তু খুব হ্যান্ডসাম, এখন বলছে চাল চুলোহীন। তো এবার আসে ভিখারির বাচ্চা নিয়ে কথা। ও কিন্তু ভুলে যাচ্ছে যে আগে ও আমাকে বলেছিল যে আমার নাকি ওকে বেছে আমার বাবা মায়ের মুখে অন্ন তুলে দিতে হয়, কারণ আমার বাবা মা ভিখারি, খেতে পায় না, ভিখারি। ও নিজে বলেছে, যদি আমিও এই ওর অংশগুলো ওরকমভাবে শুনিয়ে দিই তাহলে কিন্তু দেখবেন। আর আমি জানি আপনারা সবাই জানেন, সবাই এই জিনিসটা জানেন। ও আগে আমার বাবা মার ক্ষেত্রে বলেছে, আমি কি একবারও বলেছি যে আমার বাবা মা খেতে পাচ্ছে না, তোমরা আমাকে আমার বাবা মাকে খেতে দেবো আমি, তোমরা দাও আমাকে পয়সা, টাকা চেয়েছি? বাট ও হাত পেতে টাকা নিয়েছে। কি পরিস্থিতি আমি জানতে চাই না, পরিস্থিতি তখনই বুঝতাম যদি ওর গায়ে একটাও গয়না না থাকতো, তখন আমি বুঝতাম। যদি দেখাতো যে এই যে গয়নাগুলো আমি বন্ধক দিতে যাচ্ছি, সে মুথুটে যাক বা যে কোনো জায়গায়, তাহলে আমি বুঝতাম যে সত্যিই সেই পরিস্থিতি এসে পড়েছে যে আজ ওকে লোকের কাছে হাত পাততে হচ্ছে। কারণ এরকম প্রচুর মানুষ হাত পাতে, আমরা দেখি, আমরা বুঝি। কিন্তু যেখানে ও হাত পেতেছে, ওর দু হাতে সেই দিন শুধুমাত্র হাতের গয়নাগুলো খুলে রেখে, গলার সব গয়না খুলে রেখে ভিডিওর জন্য হাত পেতেছে এরকমভাবে। তারপরেই যেই টাকা উঠে গেছে, সঙ্গে সঙ্গে সব মহিমা এসে প্রত্যেক কটা গয়না ও পরে নিয়েছে, যেটা কিনা আজও পড়ে রয়েছে। পরিস্থিতি তখনই বুঝতাম। আমি কোনোদিনও ভিক্ষাপনা করিনি। হ্যাঁ, আমার বাবা মায়ের আমি দায়িত্ব নিয়েছি, সেটা আমি বলি,
তার সেই দায়িত্বটাও কি আমার বাবা মায়ের কি ইনকাম নেই? নিশ্চয়ই আছে, সেটা তো আপনাদের বলে দিয়েছি। কিন্তু তার সত্ত্বেও মা শরীর এতই খারাপ, মাকে আমি রান্না করতে দিই না। সেই ওই দায়িত্বটা, খাওয়ানোর দায়িত্বটা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সেই দায়িত্বটা নিয়েছে একটা আমি একটাই মাত্র মেয়ে, আমার বাড়িতে আমার বাবা মায়ের কোনো পুত্র সন্তান নেই। তাই জন্য আমি চেষ্টা করছি যে একটা পুত্র সন্তান হলে যেটা করতে পারতো সেটাই আমি যাতে আমার বাবা মায়ের জন্য করতে পারি। তো সেটা খুব খারাপ, যার জন্য আমাকে কিল্লি করা হবে দিনের পর দিনে। ওর কমেন্ট বক্সেও দীপশি তার বাবা মাকে খাওয়াবে তো তোমাকে নিয়ে, তাই জন্য ভিডিও করছে। ও তোমাকে নিয়ে ভিডিও করে ও তাদের মুখে অন্ন তুলে দেবে। তাহলে তাকে কেন বলবো না? যার এত বড় দুধের স্বরের কথা বলছে, দুধের স্বাদ চল, ওর বরের পয়সা খায়, যে কিনা নিত্যদিন বলে গেছে যে আমার বরের যা ইনকাম তাতে জল গরম হয় না। ও বলেছে, নাহলে আমরা জানবো কি করে যে ওর বরের কত টাকা ইনকাম? ও নিজে বলেছে যে সংসারে জল গরম হয় না, আমার বর যা ইনকাম করে। যার জল গরম হয় না, সেই জল গরমের মধ্যে দুধের স্বাদ চালটা ধুয়ে দেবে কি করে? চিন্তা করুন তো, চিন্তা করে দেখেছেন? ও যেটা বলেছে সেটাই আমি বলেছি। তো এখানে পাগলি ছাগলি বলে কোনো লাভ নেই। নিজে পাগল ছাগলের মতো আগে নিজের সংসার, নিজের হাজবেন্ডের সমস্ত কিছু পোল খুলে তারপর এখন অন্যকে পাগল বলে কোনো লাভ নেই। দিনের পর দিন, একদিন না 10 বার বলে গেছে যে আমার বরের ইনকাম নেই। সেরকম আমার বরের যে টাকা ইনকাম হয় সংসার চলে না, ঠিক আছে? সে এখন দুধের স্বরের কথা বলছে। উই মা, আমি তো ভয় পেয়ে গেলাম, এবার ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি অপেক্ষা করছি। হ্যাঁ, এই যে আমি বলেছি যে তুই নাকি কোথায় যাস, নিজেই বলছে নাকি, মানে সন্দেহ প্রকাশ করছি। তো সন্দেহ প্রকাশ করে একটা প্রশ্ন করার জন্যও যদি আমাদের ভারতীয় সংবিধানে এমন কোনো আইন আছে যাতে ফাঁসি কাটে ঝোলাবে, তো সেই জন্য আমি গলায় রোজ তেল মাসাজ করে রেডি হচ্ছি এবার থেকে, ঠিক আছে? প্রশ্ন করার জন্য। আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বরের মানে আমার বাচ্চার প্রতি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, নাকি ফাঁকি কিচ্ছু না। ডাইরেক্ট বলা হয়েছে যে ওই নন্দাই নাঙ্গি আর ফ্ল্যাট বাগিয়েছে, আর ওই বাচ্চাটাও সেই নন্দাইয়ের মারফত এসছে। এটা একটা স্টেটমেন্ট। আমি কোথাও এরকম স্টেটমেন্ট দিয়েছি কিনা তোর সম্পর্কে খুঁজে বার করে অবশ্যই দেখাবি। আমি অবশ্যই যাব, গিয়ে উত্তর দেব। আর সেখানে কোনো জায়গা থেকে শুনেছি, সেটা বলেছি, সেটা নিয়ে কারোর কাছে শুনেছি, সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছি যে আমি এটা শুনেছি, সত্যি কি এরকম কোনো ব্যাপার আছে? সেখানে ও কারোর কাছ থেকে শুনে ডাইরেক্ট সেটাকে যখন মানে সত্যি বলে মেনে সেটাকে নিজে প্রেজেন্ট করছে, তাহলে তো তাকে ওর উত্তরটা দিতেই হবে। এবার তার জন্য সে কি বলেছে, সে কোথায় কি শুনেছে, তার জন্য কি সেও তাকে ডাকবে, ডেকে বার করবে, করে নিয়ে আসাবে। কোনো চাপ নেই আমার, কোনোই চাপ নেই। এখানে ব্যাপারটা হবে যে দেখব কত বড় শিশু সুরক্ষাটা বেশি বড়, না এই যে কন্টেন্টের নামে একে অপরের কাদা ছোড়াছুড়ি। এমন নয় যে শুধু তোর গায়ে কাদা ছড়াচ্ছে, তুই সবাইকে কাদা ছুঁড়েছিস, সেই ছিটা তোর গায়ে এসছে, তুই আগে বলেছিস। তো তোর এরকম প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ছাড়তে বাঁচতে হবে না, যেটা চালাবো সেটার মধ্যেই পাওয়া যাবে। যে মানুষের সাথে ভিডিও করতে গিয়ে, মানুষকে মানে বলতে গিয়ে কারোর মায়ের গর্ভকে নর্দমা পর্যন্ত বানিয়েছে, মায়ের গর্ভকে নর্দমা। তো সেক্ষেত্রে আরও অনেক নোংরা কথা, ঠিক আছে? তো আমিও অপেক্ষা করছি, আমিও রাজি আছি, আমি জানি কোথায় কি উত্তর দিতে হবে, নিশ্চয়ই দেবো। তো যাই হোক, দোগলা আবার দোগলামি শুরু করলো। একটু আগে বললো যে আমার সাথে যুক্তিতেও পারবে না। বললো হ্যাঁ, তোর সাথে আমি পারবো না, তো কারণ আমি সেই জন্য অ্যাকচুয়ালি বলতেই চাই না, তোকে নিয়ে কথা বলতেই চাই না। আমি সত্যি পারবো না, কারণ আমার কথা বললো যে আমি অনেক শিক্ষিত অশিক্ষিত, সেটা তার পরবর্তীকালেই আবার বলছে যে তুই যদি এত শিক্ষিত, তো যদি এত ভালো ভিউজ, মানে যদি ভিডিও হয়, এত তোর লজিক, তাহলে তোর ভিউজ হয় না কেন? তোর তাহলে আমার চেয়ে বেশি ভিউজ হয় না কেন? তো সবার আগে তার উত্তরটা দিই, কারণ যখন আমি প্রথম এই সমালোচনা দুম করেই চলে এসেছিলাম, তারপর কিন্তু আমি অনেক দিন এই ফিল্ড ছেড়ে চলে গেছিলাম। তারপর বাধ্য হয়েছি আসতে, আবার কন্টিনিউ করেছি। সেটাকে কোনো রকমভাবে সিরিয়াসভাবে আমি নিইনি। আজ ভিডিও দিতাম, কাল দিতাম না, 4 দিন পরে একদিন ভিডিও দিতাম, এরকমভাবেই চলছিল। জবের থেকে এই গ্রুপটার থেকে আমি বেরোলাম, তারপর থেকেই আমি যখন সম্পূর্ণ একা নিজের মতো ভিডিও করতাম, তখন থেকে আমি যেভাবেই হোক দিনে একটা করে ভিডিও দিয়ে গেছি। আর তারপর থেকেই আমি আমার নিজের দমে, একা নিজের দমে, কোনো বড় ব্লগারের পা চেটে নয়, কোনো বড় ব্লগারদের দালালি করে নয়, কোনো বড় ব্লগারদের পরকীয়াকে সাপোর্ট করে নয়, নিজে খেটে আজকে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। নিজে 2 দিন আগে পাশে স্ক্রিন শেয়ার করেছিল, তখন বলেছিল যে ওনার তো আমার চেয়ে অনেক বেশি ভিউজ হয়, আমার সামনে বলেছিল। তখনই আমি বলেছিলাম বুড়ো নাচিয়ে যে নজর পড়ে গেছে, আর তার ফল এই যে আজকে ও বলছে তোর ভিউজ হয় না কেন।
তোর ভিউজ হয় না কেন? আজকে তো বলছি নজর লেগেছে। আর এই যে ও যে অনেক ভিডিওর তারিফ করে, যাকে আমি ওর চারানা আটানা বলি, তো ও এত তারিফ করে, তার সত্ত্বেও তাদের ভিউজ হয় না কেন? তাদের তো একেবারেই ভিউজ হয় না, তাই না? আর ভিউজের কথা, ওর ব্লগে ভিউজ হয় না কেন? ও তো নিজে মনে করতো, যাকে নিয়ে এই গুন্ডাগুন্ডিদের নিয়ে ভিডিও করতো, ও ভাবতো যে ও দারুণ ব্লগ করে, ওই গুন্ডাগুন্ডির ব্লগে কি আছে কে জানে, মানুষ দেখতে যায়, আমি এত সুন্দর ব্লগ করি কিন্তু তাও আমার ভিউজ হয় না, এরকম ওই বলতো। তাই তো, তাহলে ও এত ভালো ব্লগ করে, তাহলে ওর কেন ওদের মতো অ্যাটলিস্ট ভিউজ হয় না? ভিউজটার কথা কেউ মানুষ বুঝতে পারে কখন কোন মানুষের কখন কাকে চোখে লেগে যায়, ভালো লেগে যায়, হ্যাঁ, আবার সেখান থেকে কোনো কারণে চলে যায়। ভিউজ হচ্ছে মোহমায়া, পার্মানেন্ট হচ্ছে কাজ করে যাব, ভিউজ আসলে আসবে, আজ আসবে না, কাল আসবে না, পরশু আসবে, আবার তার তরশুদিন নাও থাকতে পারে। ওসব নিয়ে চিন্তা করি না, যেটা নিজের মনের কথা, সেই মনের কথাটা খুলকে দমসে রাখি, এটাই হচ্ছে আমার কথা। আর আমার সাথে যুক্তি তো সত্যি পারে না, তাই জন্যই ও মুখ লাগে না। আমি যেদিন ওকে নিয়ে ফার্স্ট ভিডিও করেছিলাম ওর বিপক্ষে গিয়ে, বিপক্ষেও যায়নি, আমি জাস্ট একটা বুঝিয়ে ওকে বলেছিলাম যে তুমি আমার বিরুদ্ধে এরকম একটা ভিডিও করলে, তুমি জানো এই ভিডিওটার এগেনস্টে আমি কি ভিডিও করতে পারি। ওকে ফোনে বলেছিলাম যে তুমি জানো এই ভিডিওটার এগেনস্টে আমি কি ভিডিও করতে পারি। আমি তখন করিনি, তারপরে যখন এক করে ওর হিপোক্রিসি মানুষকে ধরিয়ে দেখিয়েছি, যা আমাকে বলেছে হিপোক্রেট ভণ্ড সমস্ত, যে ও প্রমাণস্বরূপ তুলে ধরেছি, সেই জন্য ও আমার মুখ লাগতো না, ভয় পেত। কারণ ও ভালো করে জানে একটা সময় আমার ভিডিওর প্রচুর তারিফ করেছে, সে কমেন্ট বক্সে হোক বা ফোন করে হোক, দারুণ দিলে 25 লক্ষ টাকা কিউআর কোডের মাধ্যমে উঠেছে, সেইটা কোথা থেকে শুনেছি, কোথা থেকে জেনেছি, সেটা তার প্রমাণ দিতে হবে, অবশ্যই প্রমাণ দিয়ে দেবো। তাহলে ও কিন্তু প্রমাণ দেবে যে প্রিয়ার কত টাকা উঠেছিল, হ্যাঁ, প্রিয়ার বাচ্চার জন্য যে চিকিৎসার নাম করে, একটা বাচ্চার জন্য চিকিৎসার নাম করে তার মা টাকা তুলছে, সেই টাকাগুলো দিয়ে 9-6 করছে। তারপর দিনের পর দিন সন্দীপকে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে কালো টাকা এসছে, সেই টাকারও সেই যে কথাগুলো বলেছে, কেন বলেছে, কী জন্য বলেছে, তারও অবশ্যই রেখে দেবে। আমি সবার আগে যদি আমাকে ডাকা হয়, আমি গিয়ে আমাদের ভিডিও করার ফরম্যাটটা বুঝিয়ে দেবো যে আমরা কীরকম ভিডিও করি। ওর মানে যাকে আমরা কন্টেন্ট বানাই তার ভিডিওটা দেখি, সে যা বলছে, সে অন্যান্য ভিডিওতে যা বলে থাকে সেইটাকে আমরা জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য সেরকম ভিডিও করি। তো সেম আমি বলবো সেই অংশই শুনেছি, বলেছি, ও প্রমাণ দিক। আমার এখানে প্রমাণ দেওয়ার কি আছে? আমি তো পরিষ্কার বলছি যে একজনের কাছ থেকে শুনেছি, শোনা কথাই বলেছি। কোথা থেকে শুনেছি না শুনেছি, আমি একটাই শুধু বলবো যে আমার ওপর ছেড়ে দেওয়া হোক, যে আমি কীভাবে সেটা বোঝাবো, আমার ওপর ছেড়ে দেওয়া হোক, আমি বুঝিয়ে দেবো। তো যাই হোক, সেখানে গিয়ে তারপর বলছে যে আমাকে কন্টেন্ট করার ওর ক্যাপেবিলিটি মানে নেই আর কি, বলছে আমি যে ওর কন্টেন্ট হবো তার ক্যাপেবিলিটি নেই। তাহলে সবার আগে কেন আমাকে নিয়ে ভিডিও করে হিপোক্রেট, ভণ্ড, এইসবগুলো তাহলে বলার দরকার ছিল না, এগুলো কোনো দরকার ছিল না, তাই না? তো তখনও আমাকে যখন মনে করেছে কন্টেন্ট করেছে, যখন আমার বাচ্চাকে নিয়ে আমাকে ডাকা হয়েছিল নোয়াপাড়া থানায়, সেটাতে ওকে তো কষ্ট করে যেতে হয়নি, তাহলে সেটাকে নিয়ে ও কেন সবার আগে কন্টেন্ট করলো? দেখো কীরকম ধরনের, দেখো, আচ্ছা আমি কি তোমাকে কি আমি দিদি বলে ডাকতে পারি, আমি কি বলতে পারি ইপসিতাদি বলতে পারি, তো চ্যানেলের নামটা কি একটু নিতে পারি ভিডিওর মধ্যে, আমি একটু জেনে নিলাম, ক্যাপেবিলিটি ছিল, সেই জন্য যে সময় অনেক দিন আগে চ্যানেল বন্ধ হয়ে যেত চাপে পড়ে, সেই সময় আমার বিষয়টা এসছে, সেই জন্য আমাকে কন্টেন্ট করেছে। আর আজ বলছে আমার নাকি কন্টেন্টের কোনো দম নেই, আমাকে দরকার পড়েছে যখন আমার উপমা দিয়ে খুঁচিয়েছে, দর্শকদের মনে ঢুকিয়েছে যে আমার বাচ্চার সাথে কত অন্যায় হচ্ছে, আর সেই বাচ্চাটাকে নিয়েই আজকে ও এত বড় একটা অন্যায় কথাবার্তা বললো, তাও উইদাউট এনি প্রুফ। তাহলে বুঝতে পারছেন, আমি জিজ্ঞাসা করছি যে যদি না থাকতো তাহলে কি দরকার ছিল? ও তো অন্য কাউকে নিয়ে ভিডিও করছিল, তাহলে আমাকে আমার বাচ্চা সমেত ডেকেছে, না আমার বর সমেত ডেকেছে, না আমার মেয়ে সমেত ডেকেছে, না আমাকে সম্পূর্ণ একা ডেকেছে, ক্যা ফার্ক পেন্দায়, কি যায় আসে ওর? বাট তখন করেছিল, বুঝতে পেরেছেন? আজকে কত বড় মানে ওর মনের মধ্যে ভয়, বলছে আমি যে এই ভিডিওর এগেনস্টে আমি যেটা উত্তর দেব, দর্শকদের বলছে দেখতে যাবেন না, যার নিজের ওপর মানে
কনফিডেন্স থাকে, যার নিজের কথার ওপর বিশ্বাস থাকে, যার আত্মবিশ্বাস থাকে, যেমন আমার আছে, আমি বলছি যান গিয়ে ওর ভিডিওটা দেখে আসুন। প্রত্যেক কথার আমি যতটা পেরেছি উত্তর দিয়েছি। অনেক বড় ভিডিও, তার প্রত্যেক কটা পয়েন্ট, যে পয়েন্টও তুলেছে তার প্রত্যেক কটা পয়েন্ট আমি একদম পাই টু পাই তার হিসাব দিচ্ছি বসে। যখন দরকার পড়েছিল তখন আমাকেই কন্টেন্ট করতে হয়েছিল। যখন ওর নামে প্রথম জিডিটা জমা পড়েছিল তখন আমার কেসটা দিয়ে বলতে হয়েছে যে বাচ্চাকে নিয়ে দেখো, ওদের মধ্যে কোনো মানবিকতা নেই, ওরা ব্লগার, ওরা মানুষও নয়। একটা বাচ্চা সমেত একটা মাকে দৌড় করিয়েছে, তো দৌড়েছে, আমি দৌড় করেছি, আমাকে দৌড় করিয়েছে। তোর কি যায় আসছিল তাতে? তোর কি যায় আসছিল? ওটা কন্টেন্ট ছিল না? আমি কন্টেন্ট ছিলাম না তখন? আপনি গিরেবান পে ঝাঁককে দেখ তুই কাকে ধরে উঠেছিস, তুই তারপর গিয়ে কথা বলবি। ভিডিওর সবচেয়ে শেষের দিকে এসে যে কথাগুলো বললো না, মানে জাস্ট ঘেন্না পাওয়ার মতো। বলছে তোর মনে হয় মেয়েদের প্রতি বেশি ইন্টারেস্ট, ছেলেদের প্রতি নেই। মানে আমাকে বুঝতেই পারছেন কি বলছে। তো আমি সেটা নিয়ে কোনো উত্তর দিতে চাই না, এইটুকুই শুধু বলবো যে আই এম স্ট্রেট। আর যেটা বললো যে তুই যে নিজেকে পারফেক্ট, তুই কি পারফেক্ট মনে করিস? অনেকের বর আছে তাদের স্ত্রীদের চেহারা সম্পূর্ণ পারফেক্ট নয়, তাও তারা ভালোবাসে। তো আমি পারফেক্ট কেন মনে করবো না? কারণ আমার বর আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে পারফেক্ট বলে, প্রত্যেকটা মুহূর্তে পারফেক্ট বলে আমাকে ফিল করায়, তাই জন্যই আমি মনে করি পারফেক্ট। কারণ তার কাছে আমি পারফেক্ট, কারণ সে আমাকে একদম ছোটোবেলা থেকে এখন অবধি দেখেছে। যখন যে বয়সে যেরকম, তখন থেকে গ্র্যাজুয়ালি বেড়েছে। তারপরেও এখন এই বয়সে যদি আমি একটু বেশিও হয়ে থাকি, ওর যায় আসে না তাতে। তো যখন আমার বরের যায় আসে না, তাই আমারও যায় আসে না। কিন্তু যখন তুই অন্যের কথা বলবি, তখন আমাকে বোঝাতে গিয়ে তো বলতেই হবে। তাহলে তুই যেরকম বলছিস না যে তুই পারফেক্ট নয়, তাও তোর বর তোকে ভালোবাসে, তেমনি সেম বলছি। তোর তো এটাতে বোঝা উচিত ছিল আমার যে বর আমাকে কতটা ভালোবাসে, আমাকে কতটা হেল্প করে, সে তো সারা দুনিয়া জানে। আর এখানে এই যে তুই যে আমার মেয়েকে বারবার করে টানছিস, বলবো না করেও তুই নোংরা বলে দিলি। যে আমি যদি এখন বলি যে তোর মেয়ে নোংরা, যদি বলি মানে বলেই তো দিলি তোর মেয়ে নোংরা। তো এই ভিডিওটার শেষের দিকে যেখানে ও বলল ওর মেজো বোনের সম্পর্কে কথা, ওর মেজো বোনের সম্পর্কে বলল আমি নোংরা বলেছি ওর মেজো বোনকে। আমি ওর মেজো বোনের সম্পর্কে এটাই বলেছি যে ওর মেজো বোন বিয়ের আগে কী ছিল আমি জানি না, কিন্তু এখন খুব সুন্দর সংসার করছে। তার শাশুড়ি আছে, তার বাড়িতে ওর মা বাবাকে সবচেয়ে বেশি ওর মেজো বোন দেখে, তাদের বাড়িতেই থাকে। শাশুড়ি আছে, শাশুড়ি আজ নয় কাল যখন থাকবে না, তখন হয়তো মা বাবাকে নিজের সাথে নিজের বাড়িতেই নিয়ে রাখবে, এরকম বলেছি। আর বলেছি যে সুন্দর ঘর করছে, ফুটফুটে একটা বাচ্চা হয়েছে, যে বাচ্চাটাকে ও প্রথম দিনেই নার্সিংহোমে মুখটা দেখিয়ে দিল, যেটা দেখা উচিত হয়নি। ওর বোনের সম্পর্কে আমি এরকম কথা বলেছি। তো শুধুমাত্র ওর মেজো বোন সেইটা তুলে তারপর অন্য কারোর ক্ষেত্রে যদি আমি নোংরাও বলে থাকি, ওকে বলতেই পারি, ওর ক্ষেত্রেও বলে থাকি, সেটা যদি ও যুক্ত করে দেয়, যুক্ত করে আপনাদের শোনায়, তাহলে আমার কিছু করার নেই। তবে যেখানে ও জমা দেবে সেখানে কিন্তু প্রত্যেক কটা ভিডিও লিঙ্ক ওকে দিতে হবে। সেখানে ওই শুধুমাত্র আমি বলছি কথাটা আমার মুখে শোনা হচ্ছে বলেই হবে না, পুরো ভিডিওটা খুঁটিয়ে দেখা হবে যে কেন এই কথাগুলো বলা হচ্ছে, কী জন্য বলা হচ্ছে। তো যদি মনে করে এটাকে প্রুফ হিসাবে দেবে যে একবারে এক ঢালা আমার কথা এখান থেকে খাপচাড়া, একটা ভিডিও থেকে খাপচাড়া, আরেকটা ভিডিও থেকে খাপচাড়া দিয়ে সেটাকে প্রেজেন্ট করবে, তাহলে কিন্তু খুব ভুল ধারণা করছে। কারণ আমি কিন্তু ওর মেজো বোনের সম্পর্কে বলিনি। হ্যাঁ, ছোটো বোনের সম্পর্কে ও যেমন গীতাদির মেয়ের সম্পর্কে বলেছে, আমিও বলেছি যে গীতাদির মেয়ে আজ যা চেহারা, বিয়ে করার পরে যা চেহারা, ওর ছোটো বোনের বিয়ে না করেই সেই চেহারাটা হয়ে গেল। হাউ ইট ইজ পসিবল, এইটা বলেছি। ঠিক আছে, তো আমি তো বললাম উত্তর দেওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে রেডি রয়েছি। আর এই যে বারবার করে কলা গাছের মধ্যে বসার কথা বলছে না, তো ভালো কথা, কলা গাছে বসে মানে সেটা পুরোপুরি ভিতরে ঢুকিয়ে নিতে হবে সেটা বলেছি নাকি? বলছি কলা গাছের উপরে বসে তুইও চাপ দে, এরকম লাফাতে বল। তো কি মানুষে কলা গাছ দিয়ে তো ভেলা বানায়। তো ঠিক আছে, যাক, আমার দরকার নেই। যখন যেখানে ডাকবে তখন আমি নয় উত্তর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো, কোনো চাপ নেই আমার। ঠিক আছে, তো তোর বোনের কথা যেটা বলেছি, তাহলে তুই আমার বোনের কথা আমার মেয়ের কথা বলে তুই কিন্তু সমান করে দিলি। বলবো না যদি সত্যি তোর মনে থাকতো না, তাহলে তুই মুখ থেকে আনতে পারতিস না এই কথাটা। এই কথাটা আনতে পারতিস না, ঠিক সেই মুখ চুলকানি করে তুই বলে দিলি। তো তুই যেখানে ডাকবি, আমি যেখানে যা বলার উত্তর দেওয়ার জন্য রেডি রয়েছি। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা আমি অবধি রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। আমি যদি এরকম প্রত্যেকটা ভিডিও ওর পার্ট টু পার্ট ধরে শোনাই না, শুনিয়ে যদি ভিডিও করি না, ওর প্রত্যেক কটা ভিডিও ডিলিট করতে হবে। কারণ ওর প্রত্যেক কটা ভিডিওর মধ্যেই এরকম ধরনের জিনিস রয়েছে।
এইরকম ধরনের জিনিস রয়েছে। ঠিক আছে, চলুন টাটা।